স্টুডেন্টস, আজকে যে ক্লাস করব সেটা হচ্ছে টাইম পিরিয়ড অফ সিম্পল পেন্ডুলাম। টাইম পিরিয়ড অফ সিম্পল পেন্ডুলাম। আমরা বিগত লেকচারে আমরা দেখেছি কি না কিভাবে আমরা একটা সিম্পল হারমোনিক মোশনের টাইম পিরিয়ড বার করব। তো বিগত লেকচারে আমরা কি দেখেছি না সিম্পল হারমোনিক মোশন এসএইচএম এ টাইম পিরিয়ড যাকে আমরা ক্যাপিটাল টি দ্বারা ডিনোট করতাম, টাইম পিরিয়ড নির্ণয় করার পদ্ধতি। টাইম পিরিয়ড নির্ণয় করার পদ্ধতি আমরা দেখেছি। যে পদ্ধতি কি ছিল না, নাম্বার 1 পদ্ধতি কি ছিল, কোন এসএইচএম এর ইকুইলিব্রিয়াম পজিশন, যেটাকে ইকুইলিব্রিয়াম পজিশন বলে সেটাকে আমরা কি বলে থাকি না মিন পজিশন। কোন ইকুইলিব্রিয়াম পজিশন বা মিন পজিশনকে খোঁজা, পজিশনকে চিহ্নিত করা। তাহলে যেটা ইকুইলিব্রিয়াম পজিশন হয়ে থাকে সেই জায়গাটায় নেট ফোর্স কত হয়ে থাকে, 0। সেই জায়গাটায় ফোর্স কত হয়ে থাকে, F = 0। ক্লিয়ার? সেকেন্ড স্টেপ আমরা কি দেখি, এটা হচ্ছে ফার্স্ট স্টেপ, এটা হচ্ছে সেকেন্ড স্টেপ। তো সেকেন্ড স্টেপে আমরা কি দেখি, অবজেক্টটিকে কি করি না ইকুইলিব্রিয়াম পজিশন থেকে কিছুটা ডিসপ্লেস করি। ইকুইলিব্রিয়াম পজিশন থেকে আমরা কি করি, কিছুটা ডিসপ্লেস করি। ক্লিয়ার? তো আমরা এবারে কি করি, অবজেক্টটিকে ইকুইলিব্রিয়াম পজিশন থেকে কিছুটা ডিসপ্লেস করি। ঠিক আছে, থার্ড স্টেপ কি করি, স্টেপ 3 না ডিসপ্লেস করার পর লিখো, ডিসপ্লেস করার পর নেট ফোর্স নির্ণয় করি ইন টার্মস কেমন না নেট ফোর্স ইকুয়াল টু -kx। এই রূপে আমরা কি করে থাকি, নির্ণয় করে থাকি। তো এই রূপে নির্ণয় করার পর আমরা অ্যাপ্লাই করি কি না t = 2π/ω, যেখানে ω কি হয়ে থাকে √k/m। তো অ্যাপ্লাই করব 2π√m/k, যেখানে এখান থেকে নির্ণীত যে k টা সেই k এর ভ্যালু আমরা এখানটায় কি করব, পুট করব। তাহলে এই k এর ভ্যালুটা আমরা এখান থেকে যেটা পেয়েছি সেই k এর ভ্যালুটা আমরা এখানটায় পুট করব। তো অলসো আমরা টাইম পিরিয়ড বার করতে পেরে যাব। তো এটাই ছিল কি টাইম পিরিয়ড বার করার প্রসিডিউর। ক্লিয়ার? তো আজকের আমাদের টপিকস কি ছিল, যে সিম্পল পেন্ডুলামে আমরা টাইম পিরিয়ড বার করব। তো আমরা এখানে ধরে নিয়েছিলাম কি না ও সিম্পল হারমোনিক মোশনের ক্ষেত্রে টাইম পিরিয়ডে। তো আমি তো জানি না সিম্পল পেন্ডুলাম সিম্পল হারমোনিক মোশন করছে কি করছে না। যদি করে থাকে তখন প্রসিডিউর। তো আগে আমি চেক করব যে সিম্পল পেন্ডুলাম আগে এসএইচএম করছে কিনা, আগে চেক করব। তো ফার্স্ট আমাকে চেক করতে হবে কি একটা সিম্পল পেন্ডুলাম এসএইচএম করছে কিনা। তো আমি প্রথমে একটা সিম্পল পেন্ডুলাম নেব। তোলা হয়েছে তো, যদি তোলা না হয়ে থাকে পিছিয়ে গিয়ে পজ করে তুলে নেবে, হ্যাঁ, বা যেভাবে স্ক্রিনশট নিব। আচ্ছা, তো এবারে কি বার করতে চলেছি না টাইম পিরিয়ড ফর সিম্পল পেন্ডুলাম। কার ক্ষেত্রে না সিম্পল পেন্ডুলাম ক্ষেত্রে। ক্লিয়ার? টাইম পিরিয়ড ফর সিম্পল পেন্ডুলাম আমরা কি করে নির্ণয় করব। ক্লিয়ার? টাইম পিরিয়ড ফর সিম্পল পেন্ডুলাম আমরা কি করে নির্ণয় করব। তো ধরো একটা রুফ থেকে একটা বব, এল লেন্থের একটা স্ট্রিং, এই লেন্থটা হচ্ছে স্ট্রিং এর লেন্থ। তো একটা ববের মাস আমি ধরলাম n। ক্লিয়ার? আচ্ছা, তো এই ববটা এখন এই জায়গাটায় অবস্থান করছে। ঠিক আছে,
এবারে এই ববটাকে আমি কি করলাম এক্স পরিমাণ ডিসপ্লেস করব। এটা হচ্ছে কি তার মিন পজিশন আমরা আগে ফাইন্ড আউট করব। কিভাবে ফাইন্ড আউট করব মিন পজিশন? যে এটা হচ্ছে আমাদের এক্স কম্পোনেন্ট, এটা হচ্ছে আমাদের ওয়াই কম্পোনেন্ট। তো এক্স কম্পোনেন্ট বরাবর কোনো ফোর্স নেই, এক্স কম্পোনেন্ট বরাবর কোনো ফোর্স নেই, তো এক্স কম্পোনেন্ট বরাবর কোনো এক্সেলারেশন নেই। ওয়াই কম্পোনেন্ট বরাবর দেখো নিচের দিকে কি লাগছে গ্র্যাভিটি वाला ফোর্স, উপর দিকে কি লাগছে তার টেনশন ফোর্স। তো টি ইকুয়াল টু এমজি, তো টি ইকুয়াল টু এমজি হওয়ার জন্য ওয়াই কম্পোনেন্ট বরাবরও কোনো ফোর্স লাগছে না, ওয়াই বরাবর কোনো ফোর্স এক্সট্রা ফোর্স সৃষ্টি হচ্ছে না। তো এই পজিশনটাই আমরা কি বলতে পারি না নেট ফোর্স ইকুয়াল টু 0। তার মানে এই পজিশনটা হচ্ছে কি ইকুইলিব্রিয়াম পজিশন। তো ইকুইলিব্রিয়াম পজিশনটা আমরা এখানটায় বুঝতে পেরে গেলাম। তো সেই পজিশনটা হবে যে ফোর্স পোরশনে নেট ফোর্স ইকুয়াল টু 0 হবে। বাস সেকেন্ড স্টেপ। তো সেকেন্ড স্টেপ কি করব আমরা এই ববটাকে কি করব কিছু পরিমাণ ডিসপ্লেস করব, কিছু পরিমাণ ডিসপ্লেস করলাম। তো ডিসপ্লেস করতে আমরা কি দেখব এই জায়গাটায় ওই ববটার উপরে একটা গ্র্যাভিটি वाला ফোর্স mg ক্রিয়া করছে। ববটাকে আমি কতটা ডিসপ্লেস করেছি না হ্যাঙ্গিং পয়েন্ট থেকে থিটা কোণে ডিফ্লেক্ট করিয়েছি। তো এই স্ট্রিংটার উপরে এখন টেনশন ফোর্স মারলাম আমি T1, টেনশন ফোর্স আমি মারলাম T1। আচ্ছা, তো এই mg ফোর্সের এই কম্পোনেন্টটা কত হবে? দেখো এটা যদি থিটা হয় এটার সাথে এটা প্যারালাল, তো এটাও থিটা, তার মানে এটা হচ্ছে কত mg cos থিটা। আচ্ছা, তো ববটাকে আমি কিভাবে মুভ করিয়েছি, এই ববটাকে আমি এইভাবে মুভ করেছি। দেখো ক্লিয়ার, বোঝা গেছে? তো ববটাকে আমি এইভাবে মুভ করেছি, কতটা ডিসপ্লেস করেছি না এক্স পরিমাণ ডিসপ্লেস করেছি। তো এক্স পরিমাণ ডিসপ্লেস করাতে এই ববটার উপরে mg cos থিটা t ইকুয়াল টু mg cos থিটা, তো এই ফোর্সটা একে তো অপোজ করে দিয়েছে। কিন্তু mg এর আরেকটা কম্পোনেন্ট mg sin থিটা সেটা কোন দিকে ক্রিয়া করছে, সেটা মিন পজিশনের দিকে ক্রিয়া করছে mg sin থিটা। যে mg sin থিটার জন্য ওই ববটা তার ম্যাক্সিমাম পজিশন থেকে পুনরায় আবার মিন পজিশনের দিকে আসার জন্য একটা ফোর্স রয়ে গেছে। তো এই ফোর্সের ক্ষেত্রে আমরা কি দেখব না এই ফোর্সটাই ওই ববটাকে পুনরায় মিন পজিশনের দিকে নিয়ে আসে। তো মিন পজিশনের দিকে যদি নিয়ে আসে তো এই জায়গাটায় ওই ববটার পুনরায় আবার ভেলোসিটি ম্যাক্সিমাম হবে। তো আবার পুনরায় সে নেগেটিভ দিকে যাবে, তো নেগেটিভে ভেলোসিটি 0 হবে, আবার মিন পজিশনের দিকে ছুটতে থাকবে। তো এখানটা ম্যাক্সিমাম হবে, আবার পজিটিভে যেতে থাকবে, আবার মিনে আসবে, আবার নেগেটিভে, আবার মিনে, আবার নেগেটিভ, পজিটিভে। তো এইভাবে ও টু এন্ড ফ্রো মোশন করতে আছে, টু এন্ড ফ্রো মোশন করছে। তো টু এন্ড ফ্রো মোশন করছে এবং একটা নির্দিষ্ট টাইম পিরিয়ড পরেও মোশন করছে। তার মানে আমি বলতে পারি এর অসিলেশন হচ্ছে। কি হচ্ছে না এই ববটা অসিলেশন করছে। ঠিক আছে, অসিলেশন তো আমি বুঝতে পেরে গেলাম। এবারে ববটা তার এই সিম্পল পেন্ডুলামটা অসিলেশন করছে। তো অসিলেশনের নেক্সট গুরুত্বপূর্ণ একটা টার্ম হলো কি, নেক্সট গুরুত্বপূর্ণ টার্ম হলো কি না টার্ম হচ্ছে না থিটাটাকে খুব ছোট হতে হবে। থিটাটাকে থিটা কি হতে হবে না ভেরি স্মল, না ভেরি স্মল হলে কি দেখবো না এই থিটা যদি ভেরি স্মল হয় তখন দেখো আমি সাইডে আমি করছি, থিটা যদি খুব ছোট হয়, থিটা যদি খুব ছোট হয় তার মানে এই তার মানে ববটা এরকমই অসিলেট করছে, তার মানে তার ডিসপ্লেসমেন্টটা তখন একটা স্ট্রেট লাইন পাথ লাগছে। তো থিটা যদি ভেরি স্মল হয় তাহলে আমরা কি বলতে পারি না ডিসপ্লেসমেন্ট, থিটা ভেরি স্মল হলে আমরা কি লিখবো না পাথ, পাথ কেমন লাগছে না পাথ ইজ স্ট্রেট লাইন, পাথটা কেমন লাগছে না স্ট্রেট লাইন পাথ লাগছে। তো পাথ যদি স্ট্রেট লাইন পাথ হয়ে থাকে তবেই আমি বলবো কি না এই ববটা এসএইচএম করছে। তাহলে মোটটা একটা গুরুত্বপূর্ণ টপিক, থিটা ভেরি যদি স্মল হয় তবেই স্ট্রেট লাইন পাথ হবে, তবেই আমি বলতে পারবো এসএইচএম করছে। থিটা যদি খুব বড় হয়ে থাকে, দ্যাট মিন্স ডায়াগ্রামটা এইরকম, থিটা যদি খুব বড় হয়ে থাকে, থিটা যদি খুব বড় হয়ে থাকে তখন আমরা কি বুঝবো থিটা ভেরি লার্জ, থিটা ভেরি লার্জ, তখন পাথটা কেমন হবে না পাথটা দেখো কার্ভড সার্কুলার পাথ হবে, পাথ ইজ সার্কুলার, পাথটা কেমন হয়ে যাবে না সার্কুলার পাথ হয়ে যাবে। তো সার্কুলার পাথ হয়ে গেলে তখন আমরা এসএইচএম বলবো না,
SHM SHM হবে না, লিখে দাও SHM হবে না। ক্লিয়ার? তাহলে অবশ্যই সিম্পল পেন্ডুলামের ক্ষেত্রে থিটাটাকে ভেরি স্মল হতে হবে, তবেই সে অসিলেশন করবে। অসিলেশন হলেই আমরা বলে দেব যে এটা SHM করছে, এই ববটা SHM করছে। তো টাইম পিরিয়ড ফর সিম্পল পেন্ডুলামের জন্য আমি একটা বব নেব যার ক্ষেত্রে থিটা খুব ছোট হবে। ক্লিয়ার? তো যার ক্ষেত্রে থিটা খুব ছোট হয়, তো আমি সেম ডায়াগ্রামে আমি ভেবে নিলাম থিটা ভেরি স্মল। আমি সেম ডায়াগ্রামে আমি কি ভেবে নিলাম? থিটা ভেরি স্মল। এবারে এই পোরশনটা মুছি, তো বাকিটা সব ঠিক আছে। তো আমি এখানটায় অ্যাজিউম করলাম কি থিটা ভেরি স্মল, যদিও আমাদের এখানে মনে হচ্ছে না থিটা ভেরি স্মল, কিন্তু আমরা ভাববো যে থিটা খুবই ছোট, থিটা খুবই ছোট, থিটা ভেরি স্মল। লিখে দাও থিটা ইজ ভেরি স্মল, থিটা ইজ ভেরি স্মল। তার মানে আমি এখান থেকে কি দেখতে পাচ্ছিলাম না T1 ইকুয়াল টু mg cos থিটা, T1 ইকুয়াল টু mg cos থিটা। তাহলে এই পোরশনটা তো গায়েব নেই, তো কেবলমাত্র এই সিম্পল হারমোনিক মোশন করবে mg sin থিটা বলের জন্য, এটাই এক্সট্রা ফোর্স যেটা সিম্পল হারমোনিক মোশন করতে হেল্প করছে। অতএব নেট ফোর্স ইকুয়াল টু mg sin থিটা, যেটা হেল্প করছে কি না সিম্পল হারমোনিক মোশন ঘটাতে। তো আমার চেক করার কি আছে না F net ইকুয়াল টু মাইনাস অফ kx যেন হয়, এই টার্মে আমি আনতে চাই, আচ্ছা ঠিক আছে। তো এবারে দেখো যে এই থিটাটা যদি খুব ছোট হয়ে থাকে, একদম খুব ছোট, তো পাথটা তো সার্কুলার, পাথটা কেমন হচ্ছে সার্কুলার, কিন্তু একদম থিটাটা ছোট হওয়ার জন্য তাকে আমরা স্ট্রেট লাইন রূপে ভাবতে পারি। তার মানে পাথটা যদি সার্কুলার হয়, টোটাল পাথটা কেমন সার্কুলার, কিন্তু আমরা থিটাটাকে খুব ছোট ভেবেছি। তার মানে আমরা কি বলতে পারি? তার মানে আমরা বলতে পারি যে এই এক্সটা যদি খুব ছোট হয়, এই আর্কটা এটা একটা কি সার্কুলারের আর্ক, তো আর্কটা যদি ছোট হয়, এটা হচ্ছে ওই সার্কেলের রেডিয়াস, আর এটা হচ্ছে কত থিটা, এটা হচ্ছে x, আর এটা হচ্ছে কত l, এটা হচ্ছে কত l। আচ্ছা, তো থিটা ইকুয়াল টু আমি কি বলতে পারি? থিটা ইকুয়াল টু x বাই l। ক্লিয়ার? এতটুকু ক্লিয়ার? তো থিটা ভেরি যদি স্মল হয়, তো sin থিটা ইকুয়াল টু আমি কি বলতে পারি? থিটা। sin থিটা নিয়ারলি ইকুয়াল টু থিটা। আবার থিটা ইকুয়াল টু কি? থিটা ইকুয়াল, এটা হচ্ছে কি আর্ক, তো আর্কের ফর্মুলা আমরা জানি যে থিটা ইকুয়াল টু x বাই l। তো থিটা ইকুয়াল টু কত পেয়েছি? x বাই l। তাহলে এখানটা আমি বসাতে পারি থিটা ইকুয়াল টু x বাই l। দ্যাট মিন্স sin থিটার জায়গায় আমি কি বসাতে পারি? x বাই l। ওকে, তো sin থিটাকে আমি কি করলাম? তো f net ইকুয়াল টু mg x বাই l। আচ্ছা ঠিক আছে, এখনো কিন্তু মাইনাস বাকি আছে। তো মাইনাস কি করে আসবে? দেখো, আমরা মিন পজিশন থেকে ওই অবজেক্টটাকে যখন ডিসপ্লেস করিয়েছিলাম, তো ওই অবজেক্টটার ওই ডিসপ্লেসমেন্ট ভেক্টরটা ডিরেকশন কোন দিকে ছিল? এই বরাবর। ওই ডিসপ্লেসমেন্ট ভেক্টরের ডিরেকশন কোন দিকে ছিল? এই বরাবর। আচ্ছা, mg sin থিটা যে নেট ফোর্স, mg sin থিটা এদিকে কি? এই mg sin থিটাটাই আমাদের তো নেট ফোর্স। তো এই নেট ফোর্সের ডিরেকশনটা ওই ডিসপ্লেসমেন্ট ভেক্টরের অপোজিটে। তার মানে আমি কি লিখতে পারি না মাইনাস। ক্লিয়ার? x ভেক্টরের অপোজিটে হচ্ছে নেট ফোর্স ভেক্টরের ডিরেকশন। তো f net ইকুয়াল টু mg x বাই l। তো f net ইকুয়াল টু কি বলতে পারি? মাইনাস mg বাই l ইনটু x। এবারে এই দুটো ইকুয়েশনকে ম্যাচ করাও, তো k ইকুয়াল টু আমরা কত পাবো? অতএব k ইকুয়াল টু mg বাই l। দ্যাট মিন্স t ইকুয়াল টু কত হয়ে থাকে না 2 পাই রুট ওভার m বাই k। তো k ইকুয়াল টু mg বাই l, তো পুট করে দেবো না 2 পাই রুট ওভার m ডিভাইড বাই mg বাই l ইকুয়াল টু 2 পাই রুট ওভার l বাই g। তাহলে l হচ্ছে কি ওই স্ট্রিংটার লেন্থ, যেটাকে আমরা বলবো l এফেক্টিভ, আর g টা হচ্ছে কি না ওই ববটার উপরে যে এক্সেলারেশনটা অ্যাপ্লাই হচ্ছে। তাহলে অলরেডি আমরা কি পেলাম? সিম্পল পেন্ডুলামের টাইম পিরিয়ড ইকুয়াল টু কত ডিফাইন হলো না t ইকুয়াল টু 2 পাই রুট ওভার l। lটা হচ্ছে কি না এফেক্টিভ লেন্থ, lটা হচ্ছে এফেক্টিভ লেন্থ ডিভাইড বাই g এফেক্টিভ। ক্লিয়ার? g এফেক্টিভ।
তো টাইম পিরিয়ড আমাদের ডিফাইন্ড হয়ে গেছে। ক্লিয়ার? তো থিটা আমাকে ভেরি স্মল হতে হবে, এতটুকু আমাদেরকে মনে রাখতে হবে, থিটাকে খুব ছোট হতে হবে। আমরা সারা কোশ্চেনে আমরা থিটাকে খুব ছোটই রাখবো। তো নেক্সট, তাহলে টাইম পিরিয়ড আমাদের ডিফাইন্ড হয়ে গেছে। এবার আমরা দেখব কি, আচ্ছা এখানে একটা জিনিস লক্ষ্য করো যে টাইম পিরিয়ড ওই ববটা মাসের উপরে ডিপেন্ড করছে না। দেখো টাইম পিরিয়ড কার কার উপরে ডিপেন্ড করছে, না টাইম পিরিয়ড প্রপোর্শনাল টু রুট ওভার এল এফেক্টিভ। আর কার উপরে প্রপোর্শনাল, না টাইম পিরিয়ড প্রপোর্শনাল টু 1 বাই রুট জি এফেক্টিভ। মানে এক্সেলারেশনের সাথে ইনভার্সলি প্রপোর্শনালে আছে আর লেন্থের সাথে প্রপোর্শনালে আছে। তো লেন্থ যদি বাড়ে টাইম পিরিয়ড বাড়বে, লেন্থ কমলে টাইম পিরিয়ড কমবে। আর জি যদি গ্র্যাভিটেশনাল এক্সেলারেশন বা রেজাল্টেন্ট, এফেক্টিভ জি মানে কি রেজাল্টেন্ট এক্সেলারেশন, তো রেজাল্টেন্ট এক্সেলারেশন যদি বাড়ে টাইম পিরিয়ড কমবে, রেজাল্টেন্ট এক্সেলারেশন যদি কমে টাইম পিরিয়ড বাড়বে। ক্লিয়ার? আচ্ছা, তো নেক্সট আমরা আমাদের এই দুটো থাকলো। এবারে আমরা দেখব কি, আচ্ছা এখান থেকে একটা বোর্ড লেভেলে একটা কোশ্চেন আছে। কি কোশ্চেন? ধরো দেখো এখানে কি কোশ্চেন আছে, দেখো এই জায়গায় একটা কোশ্চেন আছে। কি কোশ্চেন আছে? কোশ্চেনটা দেখো, ধরো কোন একটা হ্যাঙ্গিং পোর্শন, একটা সুইঙ্গার, এটা একটা সুইঙ্গার বলছে, এই সুইঙ্গারের উপর একটা বালক কি আছে, বসে আছে। ক্লিয়ার? এই সুইঙ্গারের উপর একটা বালক বসে আছে, দিয়ে কি হচ্ছে ধীরে ধীরে দোল কাঠি, একটা সুইং। সুইঙ্গার হয়েছে। তো সুইঙ্গার মানে কি, দোলনা। তো এই দোলনার উপর একটা বালক কি করে আছে, বসে আছে। ঠিক আছে, এই বালকটা যখন বসছিল তখন এই সুইঙ্গারটা কি করছিল, দোল খাচ্ছিল। তখন তার টাইম পিরিয়ড আমি মানলাম T1। ক্লিয়ার? টাইম পিরিয়ড হচ্ছে কত, T1, দোল খাচ্ছে। ওই বালকটা কি করলো, হঠাৎ করে ওই দোলনার উপরে, ওই সুইঙ্গারের উপরে দাঁড়িয়ে পড়লো। বালকটা কি করলো, ওই সুইঙ্গারের উপরে কি করলো, দাঁড়িয়ে পড়লো। হঠাৎ করে দাঁড়িয়ে পড়লো। ক্লিয়ার? তো বালকটা যদি দাঁড়িয়ে পড়ে, এই হয়েছে। ঠিক আছে, তো বালকটা হঠাৎ করে দাঁড়িয়ে পড়েছে সুইঙ্গারের উপর। আচ্ছা, তো বালকটা যদি এবার দাঁড়িয়ে পড়ে তাহলে আমরা কি দেখবো, দেখো এক্ষেত্রে টাইম পিরিয়ড হচ্ছে কত, T2। প্রথম ক্ষেত্রে আমরা কি দেখবো, যখন বসেছিল এখানে কি আছে, বসে আছে, আর এখানে কি আছে, না দাঁড়িয়ে আছে। তাহলে আমাকে বার করতে হবে যে T1 বড় না T2 বড়, কার ক্ষেত্রে টাইম পিরিয়ড বেশি হবে, কার ক্ষেত্রে টাইম পিরিয়ড কম হবে, এবং সুইঙ্গারটা কোন ক্ষেত্রেই বা বেশি জোরে জোরে দুলবে, মানে কোন ক্ষেত্রে বেশি জোরে জোরে দুলবে, মানে তার ভেলোসিটি বেশি হবে কোন ক্ষেত্রে। তো এবারে দেখো এই সুইঙ্গারটা যেখান থেকে ঝুলে আছে, তাহলে হ্যাঙ্গিং পোর্শন থেকে এর এফেক্টিভ লেন্থ কত হবে, না দেখো এই অবজেক্টটার সেন্টার অফ মাস কোথায়, এখানে অবজেক্টটার সেন্টার অফ মাস পর্যন্ত তার এফেক্টিভ লেন্থ হবে, এত দূর পর্যন্ত, এটাই হবে কি তার এফেক্টিভ লেন্থ। আচ্ছা, তো এক্ষেত্রে ওই অবজেক্টটা দাঁড়িয়ে পড়েছে, তাহলে হ্যাঙ্গিং পোর্শন থেকে ওই অবজেক্টটার এফেক্টিভ লেন্থ কত হবে, এত দূর পর্যন্ত। তাহলে অবশ্যই আমরা কি দেখতে পাচ্ছি, দুজনের মধ্যে এফেক্টিভ লেন্থের একটা ডিফারেন্স পেয়েছি। তাহলে কোন ক্ষেত্রে এফেক্টিভ লেন্থ বেশি, এই ক্ষেত্রে এফেক্টিভ লেন্থ হচ্ছে কম। আমরা কি পড়েছি, না টাইম পিরিয়ড এফেক্টিভ লেন্থের সাথে প্রপোর্শনাল। তাহলে এক্ষেত্রে যদি এফেক্টিভ লেন্থ যদি কমে, তাহলে টাইম পিরিয়ড কমেছে। তাহলে T2 টাইম পিরিয়ড কি হচ্ছে, ছোট হয়েছে। তো T2 লেস দেন T1। তো T2 যদি ছোট হয়, তার মানে এই সুইঙ্গারটার যদি টাইম পিরিয়ড যদি 4 সেকেন্ড হতো, তাহলে এই সুইঙ্গারটার ক্ষেত্রে যখন ওই অবজেক্ট লোকটা যখন দাঁড়িয়ে পড়েছিল, তখন তার টাইম পিরিয়ড নিশ্চয়ই 4 সেকেন্ড হবে না, তার থেকে কম হবে। আমি মানলাম 2 সেকেন্ড হয়েছে। তার মানে সে মিন পজিশন থেকে টু এন্ড ফ্রো মোশন করছে 2 সেকেন্ডে। মিন পজিশন থেকে টু এন্ড ফ্রো মোশন করছে কত সেকেন্ডে, না 2 সেকেন্ডে। আর এক্ষেত্রে মিন পজিশন থেকে টু এন্ড ফ্রো মোশন করতে আছে
কত সেকেন্ডে? না 4 সেকেন্ডে। তাহলে এর ক্ষেত্রে 4 সেকেন্ড, এর ক্ষেত্রে 2 সেকেন্ড। তার মানে ওই অবজেক্টটা এই ক্ষেত্রে তো কেমন হচ্ছে? পজিটিভ নেগেটিভ, পজিটিভ নেগেটিভ, পজিটিভ নেগেটিভ। তার মানে টোটাল টু এন্ড ফ্রো মোশন করতে তার কত সময় লাগলো? 4 সেকেন্ড। এখান থেকে 4 সেকেন্ড, 4 সেকেন্ড, 4 সেকেন্ড। তাহলে মিন পজিশন থেকে 4 সেকেন্ড করে টাইম লাগছে, কিন্তু এর ক্ষেত্রে মিন পজিশন থেকে কত সময় লাগছে? 2 সেকেন্ড। মানে এইখান থেকে 2 2 2 2 2। তাহলে এক্ষেত্রে ভেলোসিটি কি হবে? বেশি হবে, কারণ টাইম পিরিয়ড খুব কম সেকেন্ডের মধ্যে তাকে টু এন্ড ফ্রো মোশনকে কমপ্লিট করতে হচ্ছে। তার মানে এই ক্ষেত্রে ভেলোসিটি কোন ক্ষেত্রে? এই ক্ষেত্রে, মানে সেকেন্ডটার ক্ষেত্রে। তার ক্ষেত্রে এই ক্ষেত্রে তাহলে ভেলোসিটি কি হবে? তাহলে ভেলোসিটি ফর এই ক্ষেত্রে হচ্ছে v2, এই ক্ষেত্রে ধরলাম আমি v1। তো ভেলোসিটি ফর v2 গ্রেটার দেন অফ v1। তাহলে টাইম পিরিয়ড যদি কমে ভেলোসিটি, তাহলে কি হবে? সুইং ভেক্টর ভেলোসিটি বেড়ে যাবে। ক্লিয়ার করতে পেরেছি? বোঝা গেছে? আচ্ছা আচ্ছা, এরপর আমরা দেখবো কি লিফটের ক্ষেত্রে দেখবো। এটা আমরা মুছে দিই। লিফট, তো লিফটের ক্ষেত্রে কি ঘটনা হয়ে থাকে একবার লক্ষ্য করো। কার ক্ষেত্রে দেখতে চলেছি? লিফটের ক্ষেত্রে। টাইম পিরিয়ড কি না? টাইম পিরিয়ড ইকুয়াল টু 2 পাই রুট ওভার এল এফেক্টিভ ডিভাইডেড বাই জি এফেক্টিভ, মানে এক্সেলারেশন, এফেক্টিভ এক্সেলারেশন আমাকে নিতে হবে। এবারে আমরা কি নিতে চলেছি? একটা লিফট ওয়ালা ক্ষেত্রে, লিফটের। তো লিফটের অঙ্কগুলোতে যদিও আমাদের ভ্যালু দিয়ে আসবে, কিন্তু আমরা এখানটায় কনসেপচুয়াল মানে মাস, লেন্থ ইত্যাদি দ্বারা ডিরাইভ করব। তো প্রথমে লিখো কনসেপ্ট, কনসেপ্ট নাম্বার 1। তো একটা লিফট, তো এই একটা লিফট, এই লিফটের মধ্যে একটা পেন্ডুলাম আছে, এই লিফটের মধ্যে একটা পেন্ডুলাম রয়েছে। তো এই পেন্ডুলামটার মাস ধরো m। এই পেন্ডুলামটা ইনিশিয়ালি পেন্ডুলামটা এসএইচএম করছে। তাহলে ইনিশিয়াল এসএইচএম এর টাইম পিরিয়ড আমি ধরলাম t1 ইকুয়াল টু 2 পাই রুট ওভার l বাই g, কারণ নিচের দিকে তার মাস কত লাগছে? mg, উপরের দিকে কত আছে? এফেক্টিভ লেন্থ l। এবারে এটা একটা কি? লিফট, এটা একটা লিফট। তো এবারে হঠাৎ করে লিফটটা আপওয়ার্ড ডিরেকশনে এ এক্সেলারেশন নিয়ে উঠতে থাকে, হঠাৎ করে। তো এ এক্সেলারেশন নিয়ে যদি আপওয়ার্ড ডিরেকশনে যদি ওঠে, তাহলে এক্ষেত্রে টাইম পিরিয়ড কত হবে? তো সেকেন্ড ক্ষেত্রে আমাদের টাইম পিরিয়ড কত হবে আমাকে বার করতে হচ্ছে, যে t2 ইকুয়াল টু হোয়াট? ক্লিয়ার? আচ্ছা, তো সেকেন্ড ক্ষেত্রে আমরা কি দেখবো না, লিফটটা এবারে উপরের দিকে উঠতে শুরু করে দিয়েছে, মানে টোটাল পেন্ডুলামটা এখন নন ইনার্সিয়াল ফ্রেমে চলে গেছে। পেন্ডুলামটা এখন কি হয়ে গেছে না? নন ইনার্সিয়াল ফ্রেমে চলে গেছে। তাহলে পেন্ডুলাম যদি নন ইনার্সিয়াল ফ্রেমে যদি চলে যায়, তখন আমরা কি লাগাবো, কি ইউজ করব না? তখন অবজারভারকে আমরা কি করি না? অবজারভারকে আমরা ওই লিফটের মধ্যে বসিয়ে দিই। লিফট এখন কোন দিকে? আপওয়ার্ড ডিরেকশনে। তো অবজারভারের এক্সেলারেশন কোন দিকে হবে? আপওয়ার্ড। ঠিক আছে, তো নন ইনার্সিয়াল ফ্রেমে ওই অবজারভারের এক্সেলারেশন যেদিকে হবে, ওই ববটার উপরে একটা সিউডো ফোর্স লাগবে। সেটা হচ্ছে কি? অবজারভারের এক্সেলারেশনের অপোজিট ডিরেকশনে, মানে ma, অপোজিট ডিরেকশন। সিউডো ফোর্স ma, অপোজিট ডিরেকশন। আরেকটা ফোর্স লাগছে কি না? এই অবজেক্ট মানে এই ববটার গ্র্যাভিটি वाला ফোর্স mg। ক্লিয়ার করতে পেরেছি? তাহলে দুটো ফোর্স অ্যাপ্লাই হচ্ছে, দুটো ফোর্স অ্যাপ্লাই হচ্ছে। আচ্ছা, এবারে যদি আমরা একে যদি কিছুটা ডিসপ্লেস করি, তাহলে এই মানে ববটার উপরে নিচের দিকে কত লাগবে? mg, নিচের দিকে সিউডো ফোর্স কত লাগবে? ma। এতটুকু ক্লিয়ার? আচ্ছা, তো আমাকে ডিসপ্লেস তো করতে হবে, তাহলে টাইম পিরিয়ড আমি পাবো কি করে? এই জায়গাটা আমাকে তো নেট ফোর্স বার করতে হবে, তাই না? আচ্ছা, তো এইখান থেকে আমি কতটা ডিসপ্লেস করেছি? আমি মানলাম x পরিমাণ ডিসপ্লেস করেছি। আচ্ছা, এই স্প্রিংটার উপরে কতটা ফোর্স লাগছে? আমি মানলাম t। তাহলে এর লেন্থ কত? এফেক্টিভ লেন্থ হচ্ছে l। এর এফেক্টিভ লেন্থ কত? l। আচ্ছা, তো দুটো ফোর্সের যদি আমরা কম্পোনেন্টে ডিভাইড করি, তাহলে এদিকে কত লাগবে? একবার সিউডো ফোর্সের জন্য ma,
আচ্ছা এটা যদি থিটা, থিটা খুব ভেরি ভেরি স্মল, তাহলে এইদিকে হচ্ছে কত, এটা হচ্ছে থিটা, এটা যদি থিটা হয় এটা হচ্ছে কত থিটা। আচ্ছা তো এইদিকে কত লাগছে, আচ্ছা দেখো এইদিকে লাগছে এম এ কস থিটা, আর একটা এম জিরো লাগছে প্লাস এম জি কস থিটা, মানে দুটো ফোর্স মিলে টেনশন ফোর্সকে কি করছে, অপোজ করছে। এই দুটো ফোর্সের এদিকের কম্পোনেন্ট কত হবে না এম এ সাইন থিটা, আরেকটা হচ্ছে এম জি সাইন থিটা। ক্লিয়ার করতে পেরেছি, ক্লিয়ার হয়েছে? আচ্ছা আচ্ছা ঠিক আছে। তো তো টি ইকুয়াল টু, নিচে লিখি টি ইকুয়াল টু এম এ কস থিটা প্লাস এম জি কস থিটা। তাহলে এই ফোর্সটা এই দুজনকে কি করছে, অপোজ করছে। কেবলমাত্র এই ববটা এম এ সাইন থিটা প্লাস এম জি সাইন থিটা ফোর্সের জন্য সিম্পল হারমোনিক মোশন করতে আছে, সিম্পল হারমোনিক মোশন করতে আছে। অতএব নেট ফোর্স ইকুয়াল টু কত লিখতে পারি, এপাশে লিখি, অতএব নেট ফোর্স ইকুয়াল টু কত লিখবো, এম এ সাইন থিটা প্লাস এম জি সাইন থিটা। ক্লিয়ার? এতটুকু ক্লিয়ার? তাহলে এই নেট ফোর্সের জন্য কিন্তু ববটা সিম্পল হারমোনিক মোশন করতে আছে। তো এই নেট ফোর্সকে আমাকে ডিরাইভ করতে হবে, নেট ফোর্স ইকুয়াল টু মাইনাস কে এক্স টার্মে। নেট ফোর্সকে আমাকে কিভাবে ডিরাইভ করতে হবে, মাইনাস কে এক্স টার্মে। আচ্ছা ঠিক আছে, তো একে আমি এম কমন নিলাম, সাইন থিটাও কমন নিলাম, তো লিখতে পারি জি প্লাস এ। ক্লিয়ার? আচ্ছা এটাকে এভাবে লিখি, এম ইন্টু জি প্লাস এ সাইন থিটা, যেভাবেই খুশি লেখা যেতে পারে, এফ নেট, এটা হচ্ছে নেট ফোর্স। আচ্ছা তো থিটা যদি ভেরি ভেরি স্মল হয়, থিটা হচ্ছে কি ভেরি স্মল, তো থিটা যদি ভেরি ভেরি স্মল হয়, থিটা ইকুয়াল টু কি বলতে পারি, থিটা নিয়ারলি ইকুয়াল টু সাইন থিটা, আর থিটা ইকুয়াল টু কি হয়ে থাকে, এক্স বাই এল। থিটা ইকুয়াল টু কি হয়ে থাকে, এই একটা সার্কুলার পাথ যার এটা একটা ক্ষুদ্র লেন্থ এক্স, এটা যদি এল হয়ে থাকে, এটা থিটা হলে এটা হচ্ছে এক্স, তাহলে থিটা ইকুয়াল টু কত বলতে পারি, এক্স বাই এল। তাহলে এই আরটা কত হবে, এক্স বাই এল। আচ্ছা তো সাইন থিটা ইকুয়াল টু আমি কত লিখবো, এক্স বাই এল। তাহলে এইখানটা আমি সাইন থিটার জায়গায় আমি কি লিখলাম, এফ নেট ইকুয়াল টু এম ইন্টু জি প্লাস এ ইন্টু এক্স বাই এল। ক্লিয়ার হয়েছে? আচ্ছা এবারে দেখো আমরা ডিসপ্লেসমেন্ট কোন দিকে করেছি, এক্স ভেক্টরের ডিরেকশন এই দিকে, সামনের দিকে। নেট ফোর্সের ডিরেকশন কোন দিকে, তার অপোজিট ডিরেকশন, তো মাইনাস, তো আমরা মাইনাস। এবারে দুটো ইকুয়েশনকে চেক করো, তো এখান থেকে চেক করাতে আমরা কে এর ভ্যালু কত পাচ্ছি না, কে ইকুয়ালস টু এম জি প্লাস এ ডিভাইড বাই এল। তো টি ইকুয়াল টু কত হয়ে থাকে না, টি ইকুয়াল টু 2 পাই রুট ওভার m বাই কে, 2 পাই রুট ওভার m বাই কে। তো কে এর ভ্যালু যদি আমরা বসাই তাহলে আমরা কি পাবো না, কে এর ভ্যালু যদি বসাই 2 পাই রুট ওভার m ডিভাইড বাই m ইনটু g প্লাস a ডিভাইড বাই l। তো m কে m দ্বারা ক্যান্সেল করব, 2 পাই রুট ওভার l বাই g প্লাস a। তো এই ক্ষেত্রে দেখো নিচে এক্সেলারেশনটাই হচ্ছে কি এফেক্টিভ এক্সেলারেশন, তো এখানটায় এফেক্টিভ এক্সেলারেশন ইকুয়াল টু কত, তাহলে এই ক্ষেত্রে জি এফেক্টিভ কত না, জি এফেক্টিভ হচ্ছে কত, জি এফেক্টিভ ইকুয়াল টু জি প্লাস এ, জি প্লাস এ। তো এই ক্ষেত্রে এর তো ঠিক আছে, তো এফেক্টিভ জিটা দেখো এখন বেড়েছে, তো জি কত হইছে, গ্র্যাভিটি वाला অ্যাক্সেলারেশন যদি আমরা 10 ধরি, তো 10 এর সাথে সামথিং কিছু অ্যাড হয়েছে, মানে গ্র্যাভিটি অ্যাক্সেলারেশন বৃদ্ধি পেয়েছে। তো অ্যাক্সেলারেশন যদি বাড়ে তো টাইম পিরিয়ড কি হবে, কমবে। অ্যাক্সেলারেশন যদি বাড়ে তো টাইম পিরিয়ড কি হবে, কমবে। তাহলে t2, তাহলে t2 হচ্ছে কি কমবে। তাহলে এই ক্ষেত্রে g কি ছিল, g প্লাস এর তুলনায় ছোট ছিল। আরে g কি ছিল, g তুলনায় g প্লাস এটা তো বড়, তার মানে g যদি বড় হয়, জি যদি বড় হয় তো টাইম পিরিয়ড কি হবে, কমবে, টাইম পিরিয়ড কমবে। তাহলে জি যদি বড় হয় টাইম পিরিয়ড এর ক্ষেত্রে কত, t2, তাহলে t2 টা লেস দেন অফ জি, মানে t1। জি এর ক্ষেত্রে টাইম পিরিয়ড যা ছিল তার থেকে কমবে, কারণ এর ক্ষেত্রে অ্যাক্সেলারেশন বেড়েছে তো টাইম পিরিয়ড কমেছে। তো এর ক্ষেত্রে অ্যাক্সেলারেশন কম ছিল তো টাইম পিরিয়ড বেশি ছিল। তাহলে টাইম পিরিয়ড যার ক্ষেত্রে বেশি তার ক্ষেত্রে ভেলোসিটি কি হবে, কম। যার ক্ষেত্রে টাইম পিরিয়ড বেশি, অনেকক্ষণ ধরে একটা টুয়েন্ট প্রমোশন হচ্ছে, তো টাইম পিরিয়ড বেশি হচ্ছে, তার মানে অনেকক্ষণ ধরে হচ্ছে কেন, তার ভেলোসিটি কম আছে বলে। এই ক্ষেত্রে খুব তাড়াতাড়ি হচ্ছে মানে ভেলোসিটি যার।
তাহলে আমরা কি বলতে পারি যে টাইম পিরিয়ড যদি এর ক্ষেত্রে কম হয় তাহলে এর ক্ষেত্রে ভেলোসিটির তুলনায় এর ক্ষেত্রে ভেলোসিটি কি বেশি। ক্লিয়ার? তাহলে লিফট যখন এক্সেলারেশন নিয়ে উঠবে তখন সে খুব দ্রুত হারে সিম্পল হারমোনিক মোশন করতে থাকবে। দেখো v2 গ্রেটার দেন হয়ে গেছে, টাইম পিরিয়ড ছোট হয়ে গেছে, খুব দ্রুত হারে অসিলেট করতে থাকবে। ক্লিয়ার করতে পেরেছি? তো আমরা অলরেডি আমরা কি দেখতে পেলাম যে এই g প্লাস এটাই হচ্ছে কি এফেক্টিভ। তাহলে এই এক্সেলারেশনটা যত বেশি হবে তত টাইম পিরিয়ড কমতে থাকবে। ক্লিয়ার? এবারে লিফটটাকে আমরা ডাউনওয়ার্ডে নামাবো। এত তো তোলা আছে। তো এবারে লিফটটাকে আমরা কনসেপ্ট নাম্বার 2 লিফটটাকে এবারে আমরা কি করব ডাউনওয়ার্ডে নামাবো। তাহলে টাইম পিরিয়ড ইকুয়াল টু আমরা কি পেলাম 2 পাই রুট ওভার L এফেক্টিভ ডিভাইড বাই G এফেক্টিভ। আচ্ছা, এবারে আমরা কনসেপ্ট নাম্বার 2 তে পড়তে চলেছি কি না লিফটটাকে এবারে আমরা কি করব ডাউনওয়ার্ডে নামাবো। লিফটটাকে যখন আপওয়ার্ডে উঠিয়েছিলাম তাহলে এটাকে কনসেপ্ট নাম্বার 1 করে একটু জাস্ট খালি রেখে দিই। আপওয়ার্ডে যখন উঠেছিলাম তখন আমরা কি দেখছিলাম যে টাইম পিরিয়ড ইকুয়াল টু 2 পাই রুট ওভার L বাই G প্লাস A হয়েছে। আচ্ছা, যখন কনসেপ্ট নাম্বার 2 তাহলে এবারে আমরা কি করব লিফটটাকে এক্সেলারেশন নিয়ে নিচের দিকে নামাবো। তো এখানটায় সেম পেন্ডুলাম রয়েছে, লেন্থ হচ্ছে কত L, লেন্থ কত না L। আচ্ছা ঠিক আছে, তো এই ক্ষেত্রে আমাকে টাইম পিরিয়ড বার করতে হবে। তো টাইম পিরিয়ড বার করার জন্য আমি কি দেখব না G এফেক্টিভ দেখব। লেন্থ ওর চেঞ্জ হওয়ার কোনো রাস্তাই নেই, G এফেক্টিভ দেখার আছে। আচ্ছা, তো আমরা কি বার করব না G এফেক্টিভ। তো G এফেক্টিভ যদি আমাদের বার করা হয়ে যায় তাহলে T ইকুয়াল টু তাহলে বসিয়ে দেব কি T ইকুয়াল টু 2 পাই রুট ওভার L বাই G এফেক্টিভ। তাহলে G এফেক্টিভটা আমাদের বার করার আছে। তো G এফেক্টিভ আমি কি করে বার করব? আচ্ছা দেখো, তো অবজেক্ট এখন লিফটটা কোন দিকে যাচ্ছে? এটা তো আমাদের লিফট কোন দিকে যাচ্ছে? ডাউনওয়ার্ডে যাচ্ছে। তো আমি অবজারভারকে কি করব লিফটের মধ্যে বসিয়ে দেব। তোর অবজারভারের এক্সেলারেশন কোন দিকে? ডাউনওয়ার্ডে। তাহলে অবজারভারের এক্সেলারেশন ডাউনওয়ার্ডে যদি হয় তাহলে সিউডো ফোর্স কোন দিকে লাগবে? অবজেক্টের উপর তার অপোজিট ডিরেকশনে। তো কত হবে ma আপওয়ার্ড। আচ্ছা, নিচের দিকে কত লাগছে? mg। ক্লিয়ার? আচ্ছা, তো এখানটায় অলরেডি এখন সে কোন দিকে যেতে আছে? ডাউনওয়ার্ডে যেতে আছে। অলরেডি সে এখন ডাউনওয়ার্ডে যেতে আছে। তো G এফেক্টিভ ইকুয়াল টু কত লিখবো? G এফেক্টিভ ইকুয়াল টু G মাইনাস A। এখনো পর্যন্ত লিফটটা কোন দিকে যেতে আছে? ডাউনওয়ার্ডে। তাহলে G এফেক্টিভ কি করব? G মাইনাস A। এটা তো ক্লিয়ার হয়ে গেছে। এবারে বোঝা গেছে না বোঝা যায়নি? নালে সেম টাইপের ডিরাইভ করতে হবে। যখন এই লিফটটা যখন আপওয়ার্ডে যাচ্ছিল তখন সেন্ট্রিপিটাল সিউডো ফোর্স ma ডাউনওয়ার্ড, mg ও ডাউনওয়ার্ডে ছিল। তো দুটো ফোর্স একই দিকে ছিল, সেই জন্য অ্যাড হয়েছিল। আর এই ক্ষেত্রে আমরা কি দেখতে পাচ্ছি? একটা ফোর্স ডাউনওয়ার্ডে, একটা ফোর্স আপওয়ার্ডে। তার মানে G মাইনাস A। ক্লিয়ার করা গেছে? তার মানে G এফেক্টিভ ইকুয়াল টু কত? G মাইনাস A। তো G এফেক্টিভ এর ভ্যালু আমরা এখানে পুট করব 2 পাই রুট আন্ডার L বাই G মাইনাস A। তাহলে G এর থেকে সামথিং এক্সেলারেশন কিছু বাদ গেছে, মানে তার মানে কি হয়েছে? কিছু যদি বাদ যায় তার মানে তার এক্সেলারেশন কি হয়েছে? কমে গেছে। তো এক্সেলারেশন যদি কমে যায় টাইম পিরিয়ড কি হবে? বেড়ে যাবে। তার মানে এক্ষেত্রে আরো ধীরে ধীরে ভেলোসিটি কি হবে? ডিক্রিজ করবে। আগের তুলনায় ভেলোসিটি কি হবে? ডিক্রিজ করবে। ক্লিয়ার? তো ভেলোসিটি যদি ডিক্রিজ করে তো ধীরে ধীরে অসিলেট হতে থাকবে। ক্লিয়ার করতে পেরেছি? কনসেপ্ট নাম্বার 3 দেখো, এবারে লিফট আমি নিলাম। এবারে লিফট এখানটায় ববটা আছে, ওই L এফেক্টিভ লেন্থের ববটা ঝুলছে। তো নিচের দিকে এবারে লিফটটা অলরেডি নিচের দিকে যাচ্ছে a এক্সেলারেশনে, যে a এক্সেলারেশনটা ইকুয়াল টু g, a এক্সেলারেশন ইকুয়াল টু g। তো এখনো লিফট কি অবস্থায় রয়েছে? আমাদের লিফট এখন নন ইনার্শিয়াল ফ্রেমে। তো অবজারভারকে আমি বসিয়ে দেব লিফটের মধ্যে। তো লিফটের মধ্যে যদি অবজারভারকে বসিয়ে দিই তো অবজারভারের এক্সেলারেশন এখন কোন দিকে? ডাউনওয়ার্ড। তো অবজারভারের এক্সেলারেশন যেদিকে হবে সেন্ট্রিফিউগাল ফোর্স বা সিউডো ফোর্সের ডিরেকশন কোন দিকে হবে? তার অপোজিটে, অবজেক্টের উপর থেকে। তো অবজেক্টের উপর থেকে অপোজিটে, তো নিচের দিকে অলরেডি এখনো গ্র্যাভিটি ওয়ালা ফোর্স mg কাজ করছে। তো এই ক্ষেত্রে টাইম পিরিয়ড যদি আমাকে বার করতে হয় T ইকুয়াল টু 2 পাই রুট আন্ডার
এল বাই জি। আচ্ছা, তো এখানটায় জি ইকুয়াল টু কত, জি এফেক্টিভ। তো এখানে জি এফেক্টিভ আমাদের বার করার আছে, তো জি এফেক্টিভ আমি কি করে বার করব? আচ্ছা, এখন হচ্ছে নিচের দিকে যেহেতু যেতে আছে, তাহলে জি এফেক্টিভ ইকুয়াল টু এম জি মাইনাস এম এ, তার মানে জি মাইনাস এ, জি মাইনাস এ। তো এই ক্ষেত্রে এ ইকুয়াল টু যেহেতু জি, তার মানে জি এফেক্টিভ ইকুয়াল টু কত, জিরো। তো জি এফেক্টিভ ইকুয়াল টু যদি জিরো হয়, 2 পাই রুট আন্ডার এল বাই জিরো। তাহলে এল বাই জিরো হওয়া মানে কি, টি ইকুয়াল টু ইনফিনিট। তার মানে কি টি ইকুয়াল টু ইনফিনিট মানে কি, যে এই অবজেক্টটা যে সিম্পল হারমোনিক মোশন করছে, তো মিন পজিশন থেকে অবজেক্টটা, এটা হচ্ছে আমাদের মিন পজিশন, তো মিন পজিশন থেকে অবজেক্টটা পজিটিভে, মিনে, আবার নেগেটিভে, আবার মিনে আসতে কত সময় লাগবে, ইনফিনিট সময় পর। মানে এত 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 ইনফিনিট সময় পরে যদি আসতে থাকে, তাহলে আমাকে কি মনে হবে, যে অবজেক্টটা যেখানে আছে যেন সেখানটাই আছে। আরে ইনফিনিট মানে অনেক সময় পর, তার মানে আমি ওই অবজেক্টটাকে ওই জায়গাটাতেই দেখবো চিরকাল, তার মোশন আমরা কিন্তু লক্ষ্যই করতে পারবো না। তার মানে অবজেক্টটা ওই জায়গাটায় রেস্টেই থাকবে, যেখানে আছে সেখানটাই থাকবে। যদি অবজেক্টটা এখানে থাকে তো এখানে থাকবে, এখানে থাকে তো এখানে থাকবে, চিরকাল এখানে থাকবে, এখানে থাকলে এখানে থাকবে, এখানে থাকলে এখানেই থাকবে, সব সময় সেই জায়গাটায় থাকবে। তার মানে এই পোরশনটা কি থাকবে, এই পোরশনটা কি হয়ে যাবে না, গ্র্যাভিটি ফ্রি স্পেস হয়ে যাবে। কেমন হবে না, গ্র্যাভিটি ফ্রি স্পেস। তো গ্র্যাভিটি ফ্রি স্পেস যদি হয়ে থাকে, তো টাইম পিরিয়ড আমরা ডিফাইনই করতে পারবো না। টাইম পিরিয়ড ইজ নট ডিফাইন্ড, নট ডিফাইন্ড। ইনফিনিট মানে কি, তার টাইম পিরিয়ড আমরা ডিফাইনই করতে পারবো না, যে বহুক্ষণ পরে আসছে, ইনফিনিট টাইম পরে আসছে, তো টাইম পিরিয়ড আমরা ডিফাইন করতে পারবো না। তোলা আছে তো তিনটা কনসেপচুয়াল। এবার আমি একটা এর থেকে একটা অঙ্ক দেখাবো নিউমেরিক্যাল। তো এটা তোলা আছে, তুলে নাও, তাড়াতাড়ি তুলে নাও, তাড়াতাড়ি তুলে নাও মুছি। ঠিক আছে, এবার আমাদের ইজি হয়ে গেছে, অনেকটা অনেকটা ইজি হয়ে গেছে। দেখো কতটা ইজি হয়েছে, দেখো কতটা ইজি হয়েছে। দেখো কোশ্চেন একটা নিলাম, ধরো কোন একটা অবজেক্ট এসএইচএম করছে। অবজেক্ট মানে এটা হচ্ছে একটা কি, একটা সিম্পল পেন্ডুলাম। আমাদের এখানে অবজেক্ট কেমন, পেন্ডুলাম, সিম্পল পেন্ডুলাম। সে কি করছে না, এসএইচএম করছে। তো ইনিশিয়ালি টাইম পিরিয়ড তার কত না, টাইম পিরিয়ড হচ্ছে কত না, t1। এবারে আমি কি করলাম, এবার ওই অবজেক্টটি বা পেন্ডুলাম যে সিস্টেম থেকে ঝুলছে ওই সিস্টেমকে কি করলাম, ওই সিস্টেমকে আপওয়ার্ড ডিরেকশনে মুভ করালাম, যার ডিসপ্লেসমেন্ট ভেক্টর y ইকুয়াল টু, যার ডিসপ্লেসমেন্ট কত, ডিসপ্লেসমেন্ট ভেক্টর কত না, তো ডিসপ্লেসমেন্ট কেমন হচ্ছে না, y ইকুয়াল টু kt স্কয়ার। মানে টাইমের রেসপেক্টে তার ডিসপ্লেসমেন্ট এই হারে বৃদ্ধি পাচ্ছে, যেখানে k হচ্ছে কত 1 মিটার পার সেকেন্ড, আর t হচ্ছে কত স্মল t হচ্ছে কত না টাইম। যে টাইম যেমন হারে বাড়তে থাকছে, ডিসপ্লেসমেন্ট সেই হারে বাড়তে থাকছে। তো তার ডিসপ্লেসমেন্ট হচ্ছে y ইকুয়াল টু kt স্কয়ার। এক্ষেত্রে টাইম পিরিয়ড ইকুয়াল টু t2। অতএব ফাইন্ড t1 স্কয়ার বাই t2 স্কয়ার। তো এক্ষেত্রে আমাকে কি বার করতে বলেছে, তার টাইম পিরিয়ড বার করতে বলেছে। তো কিভাবে বার করব, দেখো
তো সলিউশন যদি আমরা দেখতে থাকি কি দেখবো না, ইনিশিয়ালি সে তো কোনো মোশনে ছিল না, তো ইনিশিয়ালি যদি মোশনে না থাকে তো টাইম তার ইনিশিয়ালি তার টাইম পিরিয়ড আমি কি বলবো t1 ইকুয়াল টু, এখানে ওই সিম্পল পেন্ডুলামটার এফেক্টিভ লেন্থ হচ্ছে কত না l, এফেক্টিভ লেন্থ কত l, তো t1 ইকুয়াল টু কত বলবো 2 পাই রুট ওভার l বাই g। তো ইনিশিয়ালি তার ইনিশিয়াল কেমন আছে, ইনার্শিয়াল ফ্রেমে আছে, তো আপওয়ার্ড ডিরেকশনে মুভ করলেই নন ইনার্শিয়াল ফ্রেম তার মধ্যে সৃষ্টি হবে। তো ফাইনালি আমরা কি করলাম না, ফাইনালি আমরা কি করেছি, মুভ আপওয়ার্ড করেছি। তো মুভ আপওয়ার্ড যদি করি তার মানে কি না ওর এক্সেলারেশন কোন দিকে লাগছে, আপওয়ার্ড ডিরেকশনে, ববটা এখানে ঝোলানো আছে। তো আমি এবারে কি করব, ওই সিস্টেমটার মধ্যে অবজারভারকে কি করব রেখে দেব, তাহলে অবজারভারের এক্সেলারেশন কোন দিকে হবে, আপওয়ার্ড। তার মানে এই ববটার উপরে একটা সিউডো ফোর্স লাগবে তার অপোজিট ডিরেকশনে, উপরন্তু আরেকটা ফোর্স লাগছে mg, কোন দিকে, নিচের দিকে। তাহলে এক্ষেত্রে এফেক্টিভ g ইকুয়াল টু কত হবে, g প্লাস a। এক্ষেত্রে এফেক্টিভ g কত, g প্লাস a, কারণ দুটো ফোর্সই নিচের দিকে আছে, কেউ কাউকে অপোজ করার মতো নেই বা কেউ কাউকে হ্রাস করার মতো নেই, ছোট করার মতো কেউ নেই। তো t ইকুয়াল টু কি বসাবো 2 পাই রুট ওভার l বাই g এফেক্টিভ, যেখানে g এফেক্টিভ ইকুয়াল টু কত g প্লাস a, g প্লাস a। তাহলে এটাই হচ্ছে ফাইনালি আমাদের টাইম পিরিয়ড t2, ক্লিয়ার। আচ্ছা আচ্ছা, তো দুটো ইকুয়েশনকে ভাগ করে দিই, t1 বাই t2 ইকুয়াল টু, দেখো 2 পাই ক্যান্সেল হয়ে যাবে আর একটা রুটেল ক্যান্সেল হবে, তো এটা যদি উপরে যায় তো রুট g বাই a, g রুট g প্লাস a ডিভাইড বাই g। তো আমাকে t1 স্কয়ার বাই t2 স্কয়ার বার করতে হচ্ছে, তাহলে বোথ সাইডে স্কয়ার করে দাও। তো t1 স্কয়ার বাই t2 স্কয়ার ইকুয়াল টু g প্লাস a ডিভাইড বাই g। তো এখানটা a আমাদের জানা নেই, যদিও g আমরা ধরে নিচ্ছি কত না, g ইকুয়াল টু আমাদের গিভেন ভ্যালু দেওয়া আছে 10 মিটার পার সেকেন্ড স্কয়ার, কিন্তু a তো দেওয়া নেই, a আমরা কি করে বার করব। কিন্তু একটা হেল্প করা আছে, ডিসপ্লেসমেন্ট y ইকুয়াল টু kt স্কয়ার, তার ডিসপ্লেসমেন্টটা কত হচ্ছে y ইকুয়াল টু kt স্কয়ার, তার ডিসপ্লেসমেন্ট যদি y ইকুয়াল টু kt স্কয়ার হয়, একে একবার ডেরিভেটিভ করলে dy বাই dt, তার মানে ভেলোসিটি, তার মানে 2t ইনটু k, 2t ইনটু k, একে আরেকবার যদি ডেরিভেটিভ করি d স্কয়ার y বাই dt স্কয়ার, তার মানে আমরা কি পাবো এক্সেলারেশন। তো একে যদি ডেরিভেটিভ করি তাহলে 2k, তাহলে k ইকুয়াল টু ডিফাইন 1 মিটার পার সেকেন্ড, তার মানে এক্সেলারেশন ইকুয়াল টু কত 2 মিটার পার সেকেন্ড স্কয়ার। তো অবজেক্টটা কত এক্সেলারেশন নিয়ে, সিস্টেমটা, অবজেক্ট না, সিস্টেমটা কত এক্সেলারেশন নিয়ে উপরে উঠতে আছে 2 মিটার পার সেকেন্ড স্কয়ার। তো এখানে g এর ভ্যালু আর এর ভ্যালু যদি বসিয়ে দিই তাহলে কত পাবো, g ইকুয়াল টু 10, a ইকুয়াল টু 2, g ইকুয়াল টু 10, তার মানে 12 বাই 10 মানে 6 বাই 5, তাহলে t1 স্কয়ার বাই t2 স্কয়ার ইকুয়াল টু 6 বাই 5। তোলা আছে? তো এরকম সিম্পলি কোশ্চেন আসবে, ক্লিয়ার। তো নিট লেভেল বা জেই লেভেলে কোশ্চেন তো আর ইজি থাকবে না, বাট টাইম পিরিয়ডের ডেরিভেশন তো দেবে না, তোমাকে কনসেপচুয়াল কোশ্চেন কিন্তু প্রয়োগ করতে হবে। তো এরকম কনসেপচুয়াল কোশ্চেন আমি আরো 2-3টা করাচ্ছি, তো পজ করে তুলবে, হ্যাঁ পজ করে দিয়ে তুলবে, ওকে। তো নেক্সট কনসেপচুয়াল কোশ্চেন, কি দেখো, তো সাপোজ এবারে আমি কি ধরলাম কনসেপ্ট কোশ্চেন, যদিও সেটা হচ্ছে কনসেপচুয়াল। তো এবারে ধরো একটা রাস্তা বরাবর রাস্তা দিয়ে একটা গাড়ি যেতে আছে, কত এক্সেলারেশন নিয়ে, a এক্সেলারেশন নিয়ে গাড়িটা সামনের দিকে যেতে আছে। তো এই গাড়ির মধ্যে একটা পেন্ডুলাম ঝোলানো আছে, তো গাড়ির মধ্যে যদি পেন্ডুলাম যদি ঝোলানো থাকে, গাড়িটা যদি এক্সেলারেশন নিয়ে চলতে থাকে, তো টাইম পিরিয়ড, নিউ টাইম পিরিয়ড কত হবে, যে ববটা কি করবে, সিম্পল হারমোনিক মোশন করতে থাকবে। তো এখন টাইম পিরিয়ড কত হবে, যে এখন গাড়িটার মধ্যে নন ইনার্শিয়াল ফ্রেম কাজ করছে, গাড়িটা এখন নন ইনার্শিয়াল ফ্রেম রূপে কাজ করছে। তো আমি অবজারভারকে কি করবো, এই জায়গায় বসিয়ে দেবো। তো অবজারভার এক্সেলারেশন কোন দিকে, সামনের দিকে, এই এক্সেলারেশন নিয়ে। তো ববটার মাস তো অলরেডি mg নিচের দিকে, এক্সেলারেশন যেদিকে হচ্ছে, অবজারভার এক্সেলারেশন যেদিকে হচ্ছে, তাহলে এই ববটার উপরে সিউডো ফোর্স তার অপোজিট দিকে, কোন দিকে হবে ma। এতটুকু ক্লিয়ার, ঠিক আছে। তো ববটার পেছনের দিকে ফোর্স হচ্ছে ma, নিচের দিকে ফোর্স হচ্ছে mg।
তো এটা হচ্ছে আমাদের সারফেস, এইটা হচ্ছে আমাদের সারফেস। তো এই সারফেসের রেসপেক্টে অ্যাক্সেলারেশন কি হচ্ছে প্যারালাল, তো ma সারফেসের রেসপেক্টে প্যারালাল আর mg হচ্ছে পারপেন্ডিকুলারলি ডাউনওয়ার্ড। তো এদের মধ্যবর্তী অ্যাঙ্গেল কত হবে 90, এই অ্যাঙ্গেলটা কত হবে 90। আচ্ছা, তো আমাকে কি বার করতে হবে টাইম পিরিয়ড, তো টাইম পিরিয়ড ইকুয়াল টু কত হয়ে থাকে 2 পাই রুট ওভার l বাই g এফেক্টিভ। তো g এফেক্টিভ বার করা আছে, তো বোথ সাইড থেকে আমি যদি মাসটাকে ভ্যানিশ করে দিই তাহলে সব এক্সেলারেশনই পড়ে থাকে। তার মানে ওই ববটার উপর এদিকে এক্সেলারেশন a, ডাউনওয়ার্ড এক্সেলারেশন g, তাহলে দুটো এক্সেলারেশনের ভেক্টর, তাহলে দুটো ভেক্টরের দ্বারা যে রেজাল্টেন্টটা পাবো, যে এক্সেলারেশনের রেজাল্টেন্ট পাবো সেটাই হচ্ছে কি g এফেক্টিভ। তাহলে এই রেজাল্টেন্টটা কত হবে দেখো ভেক্টর প্রোডাক্ট অনুযায়ী, আরে ভেক্টর অনুযায়ী, ভেক্টর প্রোডাক্ট বলছি, ভেক্টরের রেজাল্টেন্টের ফর্মুলা ওয়াইজ। তো রেজাল্টেন্টের ফর্মুলা কি হয়ে থাকে r ইকুয়াল টু রুট আন্ডার g স্কয়ার প্লাস a স্কয়ার প্লাস 2ga cos 90, cos 90 এর ভ্যালু কত 0, তো তো কত লিখবো রুট ওভার অফ g স্কয়ার প্লাস a স্কয়ার। তাহলে এই r টাই হচ্ছে কি g এফেক্টিভ, এই r টাই হচ্ছে কি রেজাল্টেন্ট g এফেক্টিভ। তো g এফেক্টিভ এর ভ্যালু আমরা এখানটা পুট করতে পারি, তো g স্কয়ার প্লাস a স্কয়ার হোল টু দি পাওয়ার হাফ। আচ্ছা, তো এখানটা যদি আমরা পুট করি তা 2 পাই রুট ওভার l বাই g স্কয়ার প্লাস a স্কয়ার টু দি পাওয়ার হাফ। তো টাইম পিরিয়ড আমাদের ইফেক্ট, তো এই ক্ষেত্রে g কি হয়েছে বৃদ্ধি পেয়েছে, তো g যদি বৃদ্ধি পায় টাইম পিরিয়ড কি হবে হ্রাস পাবে, টাইম পিরিয়ড কি হবে হ্রাস পাবে। তার মানে এর দ্রুত হারে অসিলেট করতে থাকবে, তার ভেলোসিটি কি হবে ইনক্রিজ করবে। ক্লিয়ার? তো এই ছিল লিনিয়ার মোশনের ক্ষেত্রে, লিনিয়ার মোশনে যদি পুরো পেন্ডুলামকে আমি অসিলেট মানে মোশন দিই তাহলে আমরা তার টাইম পিরিয়ড কত হবে। এবারে ওই গাড়ি যদি সার্কুলার পাথ নিত, তো কনসেপ্ট নেক্সট কোশ্চেন, কনসেপ্ট কি এলো যে কোন সার্কুলার পাথ যদি নিত তখন তাহলে তার টাইম পিরিয়ড এর কি চেঞ্জ আসতো। সেকেন্ড কোশ্চেন, তো আমি এবারে কি করেছি সার্কুলার পাথ নিতে, ওই সার্কুলার পাথের রেডিয়াস কত না r, একটা গাড়ি ওই সার্কুলার পাথে v ভেলোসিটি নিয়ে সামনের দিকে এগোচ্ছে, তো এই সার্কুলার পাথের রেডিয়াস কত এখন r। তো এখন যদি ওই গাড়িটা যদি সার্কুলার পাথ যদি নিত, সার্কুলার পাথ যদি নিত, ওই গাড়ির মধ্যে এখন একটা বব ঝোলানো আছে, গাড়ির মধ্যে এখন একটা কি আছে একটা বব ঝোলানো আছে। তো সার্কুলার পাথ যদি নিত তাহলে এক্ষেত্রে টাইম পিরিয়ড কত হতো, এক্ষেত্রে টাইম পিরিয়ড কত হতো। ক্লিয়ার? এক্ষেত্রে টাইম পিরিয়ড কত হতো, তাহলে ওই ববের মাস কত m। আচ্ছা, তাহলে গাড়িটা যখন সার্কুলার পাথে মুভ করত, তো সার্কুলার পাথের সেন্টারে যে এক্সেলারেশন লাগে, সার্কুলার পাথের সেন্টারের দিকে যে এক্সেলারেশন লাগে সেটা হচ্ছে সেন্ট্রিপিটাল ফোর্স। তো সেন্ট্রিপিটাল ফোর্স ইকুয়াল টু সেন্ট্রিপিটাল ফোর্স, তাহলে এদিকে সেন্ট্রিপিটাল এক্সেলারেশন লাগছে, তো এক্সেলারেশন যেদিকে লাগছে তার অপোজিট ডিরেকশনে কি লাগবে সেন্ট্রিফিউগাল ফোর্স, সিউডো ফোর্স। তাহলে তাহলে ওই গাড়িটার তাহলে ওই ববটার উপরে সেন্ট্রিফিউগাল ফোর্স কোন দিকে অপোজিট ডিরেকশনে m ac। এই সেন্ট্রিপিটাল ফোর্স ইকুয়াল টু কত না সেন্ট্রিপিটাল ফোর্স ইকুয়াল টু v যদি ডিফাইন করা থাকে v স্কয়ার বাই r, r আর v যদি দেওয়া থাকে তো সেন্ট্রিপিটাল ফোর্স ইকুয়াল টু v স্কয়ার বাই r। তো এই অবজেক্টটার উপরে অলরেডি নিচের দিকে মাস mg, নিচের দিকে mg আর সেন্ট্রিফিউগাল ফোর্স mac। তো আমাকে তো টাইম পিরিয়ড বার করতে হবে, তাই না? তো টাইম পিরিয়ড ইকুয়াল টু 2 পাই রুট ওভার l বাই g ইফেক্টিভ। তো g এফেক্টিভ আমাকে বার করতে হবে, তো দুটো মাসকে ভ্যানিশ করে দাও, তো এদিকে কি লাগছে সেন্ট্রিপিটাল অ্যাক্সেলারেশন আর এদিকে কি লাগছে গ্র্যাভিটেশনাল অ্যাক্সেলারেশন। তো দুটো অ্যাক্সেলারেশনের মধ্যবর্তী কোণ কত 90, তো এদের রেজাল্টেন্ট কত হবে g এফেক্টিভ, এদের রেজাল্টেন্ট কি হবে g এফেক্টিভ। তো g এফেক্টিভ ইকুয়াল টু কত হবে g এফেক্টিভ ইকুয়াল টু g স্কয়ার প্লাস a স্কয়ার টু দি পাওয়ার হাফ। রেজাল্টেন্ট আগেরটাতে দিয়ে বার করলাম, তো g তো 2 পাই রুট ওভার l বাই g এফেক্টিভ কত না g স্কয়ার প্লাস এখানে এটা হচ্ছে কি সেন্ট্রিপিটাল অ্যাক্সেলারেশন, তো g স্কয়ার বাই ac স্কয়ার এর টু দি পাওয়ার হাফ। তো সেন্ট্রিপিটাল অ্যাক্সেলারেশন ফর্মুলা যদি আমি এখানে বসাই তো 2 পাই রুট ওভার l বাই আচ্ছা এটা সেকেন্ড ব্র্যাকেট করে দিই, তো g স্কয়ার সেন্ট্রিপিটাল ফোর্স হচ্ছে কত প্লাস v স্কয়ার বাই r টোটালটার হোল স্কয়ার, এদের আবার টোটালটার হোল স্কয়ার, টোটালটার 1/2, তার মানে 2 পাই রুট ওভার l বাই
L by g square plus v to the power 4 by r square to the power half। কিছুই না, খালি জি এফেক্টিভ বার করারই লক্ষ্য। তাহলে সেন্ট্রিপিটাল ফোর্স যেদিকে কাজ করছে তার অপোজিটে সিউডো ফোর্স, আর কিছুই না। কনসেপ্ট জানা আছে। আমরা সিউডো ফোর্সের একটা লেকচারও বানিয়েছি, ইভেন সার্কুলার মোশনের লেকচার নাম্বার 8 দেখতে পারো, না হলে তোমরা ওয়ার্ক এনার্জি পাওয়ারের লাস্ট লেকচার দেখতে পারো, যেটা খুশি। দুটোতেই আমি সিউডো ফোর্স দিয়েছি, তো যেটা খুশি তুমি দেখো। তো সেখান থেকে সিউডো ফোর্সের ডেরিভেশন আমরা কিন্তু বুঝতে পেরেছি। সিউডো ফোর্স কি হয়ে থাকে না, এটা একটা নন ইনার্সিয়াল ফ্রেম। তো নন ইনার্সিয়াল ফ্রেমে আমরা কি করব, অবজারভারকে রেখে দেবো। তাহলে অবজারভারের এক্সেলারেশন যেদিকে, ওই ব্লক থেকে তার অপোজিট ডিরেকশনে কি লাগবে, সিউডো ফোর্স। ওই বব থেকে, ওই অবজেক্ট থেকে অপোজিট ডিরেকশনে কি লাগবে, সিউডো ফোর্স। ক্লিয়ার? তো নেক্সট আমরা যেটা করব, এটা হচ্ছে সার্কুলার পাথের ক্ষেত্রে আমরা কিন্তু ডিরাইভ করলাম। আচ্ছা, তুলে নাও। তোলা হয়েছে। তো লাস্ট আরেকটা কনসেপ্ট আমরা বলি, বলার পর আজকের মতো টাইম পিরিয়ড অফ সিম্পল পেন্ডুলামের জন্য লেকচার শেষ করব। তো কোশ্চেন নাম্বার 3 হবে। তো আমরা লিনিয়ার মোশনেও দেখলাম, সার্কুলার মোশনেও দেখলাম, লিফটের ক্ষেত্রেও দেখলাম। যেভাবেই যে অঙ্ক আসুক না কেন আমরা কিন্তু ডিরাইভ করতে পারবো। এবারে ইনক্লাইন্ড প্লেনের ক্ষেত্রে আমরা দেখব যে একটা ইনক্লাইন্ড প্লেন বরাবর যদি কোনো গাড়ি যদি নিচের দিকে নামতে থাকে, তার ক্ষেত্রে জি এফেক্টিভ কত হবে ইনক্লাইন্ড প্লেনের ক্ষেত্রে। তো এই হচ্ছে একটা আমাদের ইনক্লাইন্ড প্লেন, যে ইনক্লাইন্ড প্লেনের অ্যাঙ্গেল হচ্ছে কত, থিটা। ক্লিয়ার? আচ্ছা, এইখান থেকে একটা গাড়ি, এই একটা গাড়ি, এই গাড়ির মধ্যে কি রয়েছে, একটা পেন্ডুলাম ঝুলছে। ক্লিয়ার? একটা গাড়ি। আচ্ছা, ক্লিয়ার হয়েছে আপনাদের? এই ববটার মাস কত না এম, এই ববটার মাস কত না এম। এবারে আমাকে বলেছে এই গাড়িটা যখন এই পোরশন থেকে নিচের দিকে নামতে থাকবে, গাড়িটা যখন এই পোরশন থেকে নিচের দিকে নামতে থাকবে, তখন এই পেন্ডুলামের টাইম পিরিয়ড কত হবে, পেন্ডুলামের টাইম পিরিয়ড কত হবে আমাকে বার করতে হবে। ঠিক আছে, এই পেন্ডুলামটাকে এবার বাইরে বার করে নিই। পেন্ডুলামটাকে আমরা কি করলাম, বাইরে বার করলাম। তো বাইরে যদি বার করে নিই, এই হচ্ছে আমাদের পেন্ডুলাম, এই হচ্ছে ছাপ। ঠিক আছে, তো যেমন আছে তেমনটাই আমি রেখেছি। আচ্ছা, তো পেন্ডুলামের ডাউনওয়ার্ডে একটা মাস একটা মানে ফোর্স লাগছে, গ্র্যাভিটি ওয়ালা ফোর্স। আমাকে তো টাইম পিরিয়ড বার করতে হবে। টাইম পিরিয়ডের ডেরিভেশনে কি পড়েছে, টি ইকুয়াল টু 2 পাই রুট ওভার এল বাই জি এফেক্টিভ। এল হচ্ছে কি এফেক্টিভ লেন্থ। দেখো এই এফেক্টিভ লেন্থ তো কোনোদিনই চেঞ্জ হবে না, এটা হচ্ছে কি আমাদের এফেক্টিভ লেন্থ। এল এফেক্টিভ লেন্থ তো কোনোদিনই চেঞ্জ হবে না। চেঞ্জ হবে কি, কারণ ববটাতে একটা রেস্টে আছে। চেঞ্জ হবে কখন, কোন মানুষের ক্ষেত্রে কোন ববটাকে তুলে ফেলছি তখন। চেঞ্জ এখন কেন হবে, তো হ্যাঙ্গিং পজিশন থেকে তো সব সময় তো একটা ডিসটেন্সই তো ঝুলবে। তাকে আমরা যদি আমরা স্ট্রিংটাকে গুটিয়ে দিতাম, এফেক্টিভ লেন্থের চেঞ্জ হতো, হবে কি। কিন্তু আমরা কিন্তু চেঞ্জ তো আর করিনি, তো এফেক্টিভ লেন্থের চেঞ্জ হওয়ার কোনো প্রশ্নই নেই। আচ্ছা, তো প্রশ্ন হচ্ছে কোথায় না, জি এফেক্টিভ চেঞ্জ হবে। তো ডাউনওয়ার্ডে গ্র্যাভিটি ওয়ালা ফোর্স। আচ্ছা আচ্ছা, তো এবারে দেখো এই গাড়িটা নিচের দিকে নামতে আছে, নিচের দিকে নামতে আছে। তো গাড়িটা যদি নিচের দিকে নামতে থাকে, গাড়িটা যদি নিচের দিকে নামতে থাকে, তাহলে আমরা নিউটনের সেকেন্ড ল অনুযায়ী আমি কি বলতে পারি, তো নিউটনের সেকেন্ড ল অনুযায়ী এখান এদিকে আমরা কি বলতে পারি, যে একটা ফোর্স লাগছে, যে ফোর্স ইকুয়াল টু কত, এফ ইকুয়াল টু এম এ। যে ফোর্স ইকুয়াল টু কি, এফ ইকুয়াল টু এম এ। তো এইদিকে যে ফোর্সটা লাগছে সেটা হচ্ছে এম এ। তাহলে এইদিকে যে এক্সেলারেশনটা হচ্ছে, এ এক্সেলারেশন হচ্ছে, এম এ হচ্ছে কি, আচ্ছা এম এ। তাহলে এই অবজেক্টটার উপরে যে ফোর্সটা লাগছে এম এ, কি পরিমাণ ফোর্স লাগছে, এম এ পরিমাণ ফোর্স লাগছে। তো এক্সেলারেশন ইকুয়াল টু কত, এম এ। এক্সেলারেশন ইকুয়াল টু কত, এম এ। আচ্ছা, এক্সেলারেশন যদি এদিকে হয়, আমি একটা অবজারভারকে এখানটায় বসিয়ে দেব। কোথায়, এখানটা, এখানে বসাচ্ছি, এইখানটা একটা অবজারভারকে যদি বসি, তাহলে অবজারভারের এক্সেলারেশন কোন দিকে, এদিকে। তাহলে অবজারভারের এক্সেলারেশন এ এক্সেলারেশন নিয়ে নিচের দিকে নামতে আছে। তাহলে অবজারভারের এক্সেলারেশন যদি নিচের দিকে হয়, তাহলে অবজেক্টের উপরে সিউডো ফোর্স তার অপোজিট ডিরেকশনে। অবজারভারের এক্সেলারেশন কোন দিকে, সামনের দিকে। তো দেখো আমি আবার পুনরায় এটাকে রিড্র করি, দাঁড়াও আমি এটাকে পুনরায় রিড্র করি।
দেখো দেখো এখানে গাড়ি, এখানে গাড়ি, তো গাড়ির মধ্যে পেন্ডুলামটা ঝুলছে। তো এই গাড়িটা নিউটনের সেকেন্ড ল ওয়াইজ নিচের দিকে নামতে আছে, কত এক্সেলারেশন নিয়ে? এ এক্সেলারেশন নিয়ে। তো গাড়ির মধ্যে থাকা অবজারভার তারও এক্সেলারেশন কোন দিকে হবে? ডাউনওয়ার্ড। তাহলে গাড়ির মধ্যে থাকা যে পেন্ডুলাম তার উপরে কি ফোর্স লাগবে? সিউডো ফোর্স। অবজারভারের এক্সেলারেশন যেদিকে হবে সিউডো ফোর্সের এক্সেলারেশন তার বিপরীত দিকে। সিউডো ফোর্সের এক্সেলারেশন, সিউডো ফোর্সের ডিরেকশন কোন দিকে হবে? তার বিপরীত দিকে। বোঝা গেছে? সিউডো ফোর্সের ডিরেকশন কোন দিকে হবে? বিপরীত দিকে। ঠিক আছে, বোঝা গেছে? এক্সেলারেশন কোন দিকে রাখতে আছে? ডাউনওয়ার্ড। তো সিউডো ফোর্স কোন দিকে? এদিকে হচ্ছে কোন দিকে? এদিকে হচ্ছে সিউডো ফোর্স, এদিকে হচ্ছে সিউডো ফোর্স। তো সিউডো ফোর্সের জন্য এদিকের এক্সেলারেশন কত হবে? ma, এদিকের এক্সেলারেশন কত হবে? ma। ক্লিয়ার? আচ্ছা, তো ডাউনওয়ার্ডে ওই সিস্টেমটা এক্সেলারেশন কত লাগছে? ডাউনওয়ার্ডে ওই সিস্টেমটার এক্সেলারেশন কত লাগছে? এদিকে a লাগছে। ডাউনওয়ার্ডে ওই সিস্টেমটা এক্সেলারেশন কোন দিকে? ডাউনওয়ার্ডে a। আচ্ছা, ঠিক আছে। তো আমরা সিউডো ফোর্সের জায়গায় আমরা কি লিখতে পারি? ma। সিউডো ফোর্সের জায়গায় লিখতে পারি ma। সিউডো ফোর্সের জায়গায় কি লিখতে পারি? ma। আমাকে তো জি এফেক্টিভ বার করতে হবে। তো মাস টার্ম গুলোকে আমি কি করব? ভ্যানিশ করে দেব। তাহলে এই ছিল আমাদের বব, এইদিকে লাগছে এক্সেলারেশন a, আপওয়ার্ডে লাগছে সিউডো ফোর্সের এক্সেলারেশন a, নিচের দিকে লাগছে আপওয়ার্ডে নিচের দিকে এই এক্সেলারেশনটা কত? এই এক্সেলারেশনটা কত হবে? আমি কিন্তু এখনো কিন্তু জানি না, এখনো কিন্তু আমি জানি না। এদিকে যে এক্সেলারেশনটা লাগছে এই এক্সেলারেশনটা কার? কারের এক্সেলারেশন, এক্সেলারেশন ফর কার। তো এদিকে যে এক্সেলারেশন লাগছে সেটা হচ্ছে কারের এক্সেলারেশন। আচ্ছা, তো এদিকে ওই ববটার উপরে মানে ওয়েট কত লাগছে? mg, নিচের দিকে mg। আমার তো জি এফেক্টিভ বার করার আছে, সবগুলোকে আমি ইন টার্মস অফ কি করে দেব? আচ্ছা আচ্ছা, mg এর কম্পোনেন্টটা আগে বার করো তো। আগে mg এর কম্পোনেন্টটা বার করে দিই, এদিকে আমরা জি লাগাবো। তো mg এর কম্পোনেন্টটা আগে বার করে দিলাম। তো mg তাহলে এদিকে কত লাগছে? mg, এদিকে কত লাগছে? mg। ওকে, এদিকে কত লাগছে? mg। আচ্ছা, এটা যদি থিটা হয় তো এটা হচ্ছে 90, এটা হচ্ছে কত? 90 মাইনাস থিটা, এটা হচ্ছে 90 মাইনাস থিটা। তো গাড়ির ছাদের সাথে এটা তো প্যারালাল, তো এটা যদি 90 মাইনাস থিটা, এটাও 90 মাইনাস থিটা, দ্যাট মিন্স এটা হচ্ছে কত? 90 মাইনাস থিটা, এটা হচ্ছে 90 মাইনাস থিটা। ওকে ওকে, আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা হচ্ছে 90 মাইনাস থিটা। ওকে, তাহলে এই দিকে কত লাগছে? mg, এদিকে একটা কম্পোনেন্ট আর এদিকে mg cos 90 মাইনাস থিটা, আর এদিকে লাগছে mg sin 90 মাইনাস থিটা। ক্লিয়ার? তো mg sin 90 মাইনাস থিটা মানে কত হচ্ছে? mg cos থিটা, আর এদিকে কত না mg sin থিটা। তাহলে এই দিকের এক্সেলারেশনটা কত? এটা মুছে দিই। তাহলে এই দিকের এক্সেলারেশনটা কত? তাহলে ওই ববের উপর ডাউনওয়ার্ড এক্সেলারেশন কত না? g sin থিটা। আর এইদিকে কত লাগছিল? ma। এদিকে ফোর্সটা কত ছিল? কারেন্ট ma। আচ্ছা, তো কারেন্ট যারা যদি ma হয়ে থাকে তাহলে ma ইকুয়াল টু mg sin থিটা। তো mm কে যদি ক্যান্সেল করি তাহলে a ইকুয়াল টু g sin থিটা। তাহলে ডাউনওয়ার্ডে কত লাগছে? g sin থিটা। আপওয়ার্ডে কত লাগছে? আপওয়ার্ডে কত লাগছে? পুনরায় সেন্ট্রিফিউগাল ফোর্সের বা সিউডো ফোর্সের এক্সেলারেশন a, পুনরায় সিউডো ফোর্সের এক্সেলারেশন a। আচ্ছা, আর এদিকে কত লাগছে? g cos থিটা। এদিকে কত লাগছে? g cos থিটা। আর এদিকে কত ছিল? mg। তো g কে তো আমরা দুটো কম্পোনেন্টে ভাগ করে নিয়েছি, তো এখন এটাকে ভাবার প্রয়োজনই নেই। তাহলে g a g sin থিটাকে কি করছে? অপোজ করছে। এখন mg কে আমরা কি করেছি? দুটো কম্পোনেন্টে ভাগ করে নিয়েছি। তাহলে g কে দুটো কম্পোনেন্টে ভাগ করে নিয়েছি। এটা কি ছিল? 90 মাইনাস থিটা ছিল। তো mg কে g কে আমরা দুটো কম্পোনেন্টে যদি ভাগ করে নিই তাহলে a g sin থিটাকে অপোজ করছে। তাহলে a ইকুয়াল টু g sin থিটা। তাহলে বাকি পড়ে থাকছে কোন এক্সেলারেশনটা না? g cos থিটা এক্সেলারেশন। তো এই এক্সেলারেশনের জন্য এই ববটা কি করবে? সিম্পল হারমোনিক মোশন করবে। তাহলে নাও g cos থিটা এক্সেলারেশনের জন্য, g cos থিটা এক্সেলারেশনের জন্য বব, বব কি করবে? সিম্পল হারমোনিক মোশন করবে। তাহলে নাও g cos থিটা এক্সেলারেশনের জন্য, g cos থিটা এক্সেলারেশনের জন্য বব কি করবে? সিম্পল হারমোনিক মোশন করবে। তাহলে নাও g cos থিটা এক্সেলারেশনের জন্য
জি কস থিটা অ্যাক্সেলারেশনের জন্য বব সিম্পল হারমোনিক মোশন করবে। তো এক্ষেত্রে এফেক্টিভ জি কত হবে? কেবলমাত্র জি কস থিটা। অতএব টি ইকুয়াল টু কি বলতে পারি? টি ইকুয়াল টু 2 বাই রুট ওভার এল বাই জি কস থিটা, এল বাই জি কস থিটা। ক্লিয়ার? দারুণ অঙ্ক ইনক্লাইন প্লেনের ক্ষেত্রে। আই হোপ তোমাকে আমি ভালোভাবে বোঝাতে পেরেছি। তো মন দিয়ে ভালোভাবে পড়াশোনা করো, পড়া কন্টিনিউ চালিয়ে যাও। তো বেস্ট অফ লাক, গুড নাইট।